তুমি তো জানো আমি এক কথার মানুষ। আমি কিছুক্ষণ আগে আপুর বাসায় এসেছি। বিকেলে তোমার সঙ্গে জসিমউদ্দিন মোড়ে বিএফসিতে দেখা হবে। আফরিন যখন তার মোবাইলে এই কথা বলতে বলতে বাসায় প্রবেশ করে তখন সে সজলের নাম্বারে কথা বলেনি। যদিও আফরিনের মোবাইল পাওয়া যায়নি, কিন্তু তার নাম্বারটা সকালে হাসান সাহেবের কাছে দিয়েছিল সাজু ভাই। ফয়জলের কাছ থেকে সজল সরকারের পার্সোনাল নাম্বার সাজু নিয়ে এসেছিল। ভিডিও ফুটেজে সাজু আফরিনকে যেই সময় কথা বলতে দেখেছে সেই সময়ে সজলের ওই পার্সোনাল নাম্বারে আফরিন কথা বলেনি। নতুন একটা নাম্বারে সে কথা বলেছে, যেই নাম্বারে লাস্ট 7 দিনে মাত্র 2বার কল করেছে আফরিন। আর সেই নাম্বার থেকে 7 দিনে কোনো কল আসেনি। শুধু 3 দিন আগে মাত্র একটা মেসেজ এসেছিল। প্রযুক্তির বদৌলতে সেই মেসেজ বের করে দিয়েছে হাসান। মেসেজটা হচ্ছে, ফ্রি হয়ে কল দিস। আমার মনে হয় ওদের সঙ্গে তোর সামনাসামনি কথা বলে ঝামেলাটা মিটিয়ে নেওয়া উচিত। তাজুলের সঙ্গে কিছু না বলে সাজু বাহিরে আসে। যেই ওসি সাহেব আফরিন হত্যার বিষয়ে তদন্ত করেছেন তিনি থানায় নেই। ঘণ্টাখানেক আগে বের হয়ে কোথায় গিয়েছে কেউ জানে না। সাজু ভাই নতুন সেই নাম্বারে কল দিলেন, কেউ রিসিভ করলো না। সাজু বিড়বিড় করে ভাবতে লাগলো, কিসের ঝামেলা ছিল আফরিনের? সেই ঝামেলা শেষ করার জন্যই কি আফরিন বিএফসিতে দেখা করতে চেয়েছিল? কিন্তু কার সঙ্গে? কে হতে পারে সেই ব্যক্তি? নারী না পুরুষ? এসব বিষয়ে তাজুলের জানার কথা নয়। নিশ্চয়ই সজল সরকার কিছু না কিছু জানেন। হাজব্যান্ড হিসেবে আফরিন তার সঙ্গে নিশ্চয়ই বলেছে। তাই সজলের সঙ্গে দেখা করাটা জরুরি হয়ে গেল। কিন্তু সজল তো কথা বলতে রাজি হচ্ছে না। নিজের থেকে যে মানুষ লুকিয়ে বেড়ায় তাকে খুঁজে বের করা কষ্টকর। ওসি সাহেব থানায় এসেছে, তার পিছনে পিছনে সিদ্দিক সরকার। সাজুকে দেখে সরকার যেন খানিকটা বিব্রত হয়ে গেল, তবুও চেহারার রূপ বজায় রেখে দাঁড়িয়ে রইলেন। আরে সাজু সাহেব যে, কখন এসেছেন? হাসি হাসি মুখে কথাটা জিজ্ঞেস করেন ওসি সাহেব। আধা ঘন্টার মতো হবে। তাজুল সাহেবের সঙ্গে কথা বললাম, তা হঠাৎ সরকার সাহেবকে নিয়ে এলেন যে? তিনি তাজুলের সঙ্গে দেখা করতে এসেছে। ও আচ্ছা। খানিকটা চুপ করে থেকে সাজু বলল, তাকেও কি টাকার লোভ দেখাতে এসেছেন নাকি সরকার সাহেব? না মানে, থতমত খেয়ে উত্তর দিল সিদ্দিক সরকার। আপনার বাসার দারোয়ান রফিক আপনাকে তাজুলের ফ্ল্যাটের সামনে দেখল। আপনি সে কথা গোপন করার জন্য তাকে নিষেধ করেছেন কেন? তাকে টাকার লোভ দিয়েছেন কেন? আপনি কিছু লুকাতে চাইছেন? ভালো মানুষ সেজে সবার অগোচরে কঠিন কোনো খেলা শুরু করেছেন? আপনাকে এসব কে বলেছে? আমি থানা থেকে সরাসরি আপনার কাছেই কথা বলতে যেতাম, কিন্তু ওসি সাহেবের সামনেই যখন দেখা হয়ে গেল সেহেতু এখানেই বলি সব কিছু। কি কথা সাজু সাহেব? চিন্তিত হয়ে ওসির প্রশ্ন। সাজু নিজের মোবাইল বের করে কিছুক্ষণ আগে রফিকের সঙ্গে বলা কথোপকথনের রেকর্ড চালু করে দিলেন। রেকর্ড চলছিল আর সিদ্দিক সরকার দরদর করে ঘামছিল। সবটুকু শুনে ওসি সাহেবও তাকিয়ে রইল সরকারের দিকে। সরকার সাহেব এতটা আশা করেনি। এমনটা হবে জানলে তিনি কখনো থানায় আসতেন না। রফিক এভাবে সবকিছু বলে দেবে তিনি বুঝতে পারেননি। সামান্য সন্দেহ থেকে বাঁচার জন্য শুধু নিষেধ করেছে রফিককে। ওসি সাহেব বললেন, কাহিনী কি সিদ্দিক ভাই? কোনো কাহিনী নেই। আর রফিক মিথ্যে কথা বলেছে। আমি তাকে এসব কিছু বলিনি, কোনো টাকার লোভ দেখায়নি। সাজু দেওয়ালের দিকে মুখ রেখে বলল, তাজুল সাহেবের কাছে শুনলাম আপনি নাকি গত বছর হজ করে এসেছেন। তা এত সহজে গড়গড় করে মিথ্যা বলতে বুক কাঁপে না? সিদ্দিক সরকার কিছু বলল না। সাজু প্রসঙ্গ পরিবর্তন করে বলল, আপনার ছেলে এখন কোথায়? আমি জানি না, সকাল থেকে তার সঙ্গে আমার দেখা হয়নি। দেখা হয়নি নাকি আপনি নিজেই তাকে লুকিয়ে থাকার জন্য পরামর্শ দিয়েছেন? আমি কেন লুকিয়ে থাকার পরামর্শ দেব? আফরিনের পোস্টমর্টমের রিপোর্ট বের হলেই আপনার ছেলে যে আফরিনের স্বামী সেটা বের হয়ে যাবে। কে বলেছে এসব? সম্পূর্ণ মিথ্যা কথা। আমি সজলের বন্ধু ফয়জল সাহেবের কাছে সবকিছু শুনেছি। পরশু রাতে তাজুলকে ডেকে অপমান করেছেন সেটাও তাজুল সাহেবের কাছে শুনলাম। মোটামুটি সবকিছু জানি বলতে পারেন। আপনি বরাবরই সবসময় ভালো সাজার চেষ্টা করেছেন। ভেবেছিলেন যদি বেশি আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনার উপর কোনো সন্দেহ আসবে না। কিন্তু ছোটবেলার সেই কথাটা ভুলে গেছেন যে অতি ভক্তি চোরের লক্ষণ, তাই না? ওসি সাহেব বললেন, ওনার প্রশ্নের উত্তর দেন সিদ্দিক ভাই। চুপ করে আছেন কেন?
মাথা নিচু করে সিদ্দিক সরকার বলল, আমি জানি না আপনি কি কি জেনেছেন, তবে আমি ধরে নিচ্ছি আপনি যা যা জানতে পেরেছেন সব কিছু সঠিক। মেনে নিলাম আপনার কথা, কিন্তু বিশ্বাস করুন আমি ওই মেয়েকে খুন করিনি। তাহলে রফিককে কেন নিষেধ করেছেন? ওই কথা জানলে তো যে কেউ সন্দেহ করবে। তাছাড়া আমার ছেলে এরকম একটা কাজ যেহেতু করেছে, তাই সব সন্দেহ আমার উপর আসবে। তাই ওকে শুধু ডেকে নিয়েই বলেছিলাম তখনকার কথা কাউকে বলিস না, অন্তত একটা সন্দেহ হতে মুক্তি থাকতাম। কিন্তু আমার কি দুর্ভাগ্য, সেইটাই বড় বিপদ হয়ে গেল। আপনি আপনার ছেলের বউকে কেন মেনে নিলেন না? যখন জানতে পেরেছেন আফরিন মা হতে চলেছে, তখন অন্তত আপনার সিদ্ধান্ত বদলে ফেলা দরকার ছিল। আমি মানছি আমার ভুল হয়ে গেছে, কিন্তু তাই বলে আমাকে খুনি বলবেন না। বিশ্বাস করেন আমি সত্যিই কিছু করিনি। সাজু বলল, বিশ্বাস অবিশ্বাসের এই দুনিয়ায় আমরা সবসময় বিশ্বাসের কাছে হেরে যাই। এক ব্যক্তি বলেছিলেন পৃথিবীতে মানুষ ধর্মগ্রন্থ আর আদালতে নাকি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, আর আজকাল মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে অপ্রয়োজনে। ওসি সাহেব বললেন, আপনি ওই বাসায় গিয়ে মেয়েটার খুন করেছেন তাই না? না, বললাম তো আমি জানি না। তাছাড়া ওই মেয়ে যে গতকাল সকালে আমার বাড়িতে এসেছে সেটাও জানতাম না। আমি তো আগের দিন রাতে তাজুলকে বলেছিলাম ওই মেয়ে যেন এই বাড়িতে আর না আসে। সাজু ভাই বললেন, ওসি সাহেব আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন? আফরিনকে খুন করা খুনির হাতে বেশি সময় ছিল না। এটা কেন বলছেন? যদি সময় থাকতো তাহলে আফরিনের লাশটা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলাতে চাইতো, তাহলে মামলা পুরোপুরি উল্টে যেত। আপনার যুক্তি ঠিকই আছে। তখন আমরা এটা আত্মহত্যা ভাবতাম। সাজু ভাই সিদ্দিক সরকারের দিকে তাকিয়ে বললেন, আমি আপনার ছেলের সঙ্গে কথা বলতে চাই। তাকে কল দিয়ে আমার সামনে বসে কথা বলেন, জিজ্ঞেস করেন সে কোথায়। সিদ্দিক সরকার সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ছেলের কাছে কল দিলেন। সাজু মোবাইল হাতে নিয়ে লাউডস্পিকারে অন করে দিল, তারপর ইশারায় কথা বলার নির্দেশ দিলেন। সজল বলল, হ্যাঁ বাবা বলো। বাবা তুই কোথায়? মানিকগঞ্জে আছি। কেন, কি হয়েছে? সাজু সাহেব তোর সাথে দেখা করতে চায়, তোর সঙ্গে নাকি জরুরি কথা আছে। তার সঙ্গে আমার কোনো কথা নেই। আর তুমি তাদের কাছে আফরিন আর আমার বিষয়ে কিছু বলতে যেও না। পোস্টমর্টম রিপোর্ট পাবার আগে পর্যন্ত তারা যেন কিছু জানতে না পারে। তিনি সবকিছু জেনে গেছেন। কিভাবে সম্ভব? ফয়জাল সবকিছু বলে দিয়েছে। তুই নিজেকে বাঁচাতে হলে তার সঙ্গে দেখা করে যা যা জিজ্ঞেস করে তার ঠিক ঠিক উত্তর দে। তাহলে তারা বৌমার আসল খুনিকে খুঁজে বের করতে পারবে। তোকেও লুকিয়ে লুকিয়ে থাকতে হবে না। এখন বৌমা হয়ে গেল? এতদিন কত অনুরোধ করলাম, তখন তো মানলে না। আর আজ যখন মেয়েটা মারা গেছে তখন বৌমা হয়ে গেল। আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না। সাজু ভাই পাশ থেকে বলল, আপনার সঙ্গে আমার দেখা করাটা জরুরি মিস্টার সজল। আফরিন বেশ কিছুদিন ধরে একটা ঝামেলার মধ্যে ছিল, সেই বিষয়ে কিছু জানেন নাকি? সজল খানিকটা থতমত খেয়ে গেল। তারপর তার বাবাকে উদ্দেশ্য করে বলল, তোমার পাশে সাজু বসে আছে বাবা? হ্যাঁ, আমি থানায়। তাকে বলে দাও যে আমি কোনো ঝামেলার কথা জানি না। আফরিন কখনো সেরকম কিছু আমার কাছে কখনো শেয়ার করেনি। সাজু বলল, আপনি কি আমার সঙ্গে দেখা করার জন্য আগ্রহী নয়? কোনো কারণে ধরা পড়ার ভয় লাগে তাই না সজল? আপাতত আপনার সঙ্গে দেখা করা প্রয়োজন মনে করছি না। যেহেতু আপনি সবটাই ফয়জাল ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছেন, সেহেতু নতুন করে বলার মতো কিছুই নেই আমার। যেটা বলার আছে সেটা হচ্ছে যে আফরিনের হত্যার কথা আমি কিছু জানি না। আপনার বাবা কিন্তু এখন থানায়। আপনি যদি আমাদের সাহায্য না করেন আমরা তাকে থানায় রাখতে বাধ্য হব সজল। যা ইচ্ছে করেন, আমার বাবার জন্যই আজকে এরকম হয়েছে। তিনি যদি মেনে নিতেন তাহলে ঘটনা ভিন্ন হতে পারত। সিদ্দিক সরকার চেঁচিয়ে উঠল, বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? নিজের বাবার সম্পর্কে এসব কি কথা বলছিস? আমি রাখলাম। সাজু বলল, আমি যদি বলি আপনার জন্যই সবকিছু হয়েছে সজল সাহেব, আপনার স্ত্রীকে আপনি হত্যা করেছেন, কিন্তু লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার সুযোগ পাননি, কারণ আফরিনের দুলাভাই তাজুল তখন কল দিচ্ছিল বারবার, আর আপনি আফরিনের মোবাইলের কল রিসিভ না করে একটা মেসেজ করেন। সেই মেসেজে তাজুলকে বাসায় আসতে বলেন। আপনার ধারণা ছিল তাজুল বাসায় এসে লাশ দেখবে, তারপর সব দোষ তার উপর পড়বে, ঠিক যেমনটা এখন সব দোষ তার উপর পড়েছে। আপনি রাস্তার পাগলের মতো কথা বলছেন মিস্টার সাজু।
আপনি যদি আমাকে পাগল মনে করেন তাহলে তো ভুল করবেন। সম্ভবত সেটাই মনে করেছেন, না হলে এভাবে কথা বলতে পারতেন না। কল কেটে গেলে সিদ্দিক সরকার অসহায় হয়ে তাকিয়ে রইল। সাজু ওসি সাহেবকে বলল, আফরিনের লাশের খবর কি? ওসি সাহেব বললেন, দুপুরের পরে আফরিনের মামা হাসপাতাল থেকে লাশ নিয়ে এসেছে। মিতু ও তার মা বাবা এখান থেকে সরাসরি গ্রামের বাড়িতে চলে গেছে। লাশ গ্রামের বাড়িতে দাফন করা হবে। তাদের গ্রামের বাড়ি কোথায়? মানিকগঞ্জে। কোথায় বললেন? মানিকগঞ্জ। হ্যাঁ, এইমাত্র সজল বলল সে মানিকগঞ্জে আছে। তার মানে সজল আফরিনের লাশ দাফন করতে মানিকগঞ্জে গেছে, তাই তো? ওসি সাহেব সজলের বাবার দিকে তাকিয়ে বললেন, আফরিনের লাশটা ঝোলানো হলে মনে হয় খুনির জন্য ভালো হতো। আত্মহত্যা ভেবে পোস্টমর্টম করে প্রেগন্যান্সি ধরা পড়তো। সবাই ভাবতো অপবাদ থেকে বাঁচার জন্য আত্মহত্যা। কিন্তু এখন দেখুন কতজন ফেঁসে যাচ্ছে। এই জন্যই বলে, সত্য কখনো চাপা থাকে না। মাত্র 15 মিনিট আগে মাগরিবের আজান দেওয়া হয়েছে। সরকার বাড়ির ভেতর গেটের কাছে বসে বসে গল্প করছে রফিক ও সিদ্দিক সরকারের ড্রাইভার। সিদ্দিক সরকারের একটা গাড়ি আছে, সেই গাড়ির ড্রাইভার। দুজনের কেউ নামাজ পড়তে যায়নি। আফরিন হত্যার ঘটনা নিয়ে দুজনের সলা পরামর্শ চলছে। সরকার বাড়ির সামান্য দূরে মাস্ক পরে মাথায় হেলমেট দিয়ে দুটো লোক দাঁড়িয়ে আছে। তাদের একজনের হাতে একটা 4 থেকে 5 ফিট লম্বা চিকন 10 mm রড। রডের এক প্রান্ত ওয়ার্কশপ থেকে মেশিনের সাহায্যে সুচালো করে নিয়ে আসা হয়েছে। যে দুজন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন বেশ মোটা আর দ্বিতীয়জন সুস্বাস্থ্যের অধিকারী। তাদের সঙ্গে একটা বাইক আছে। একজন বলল, আমি ডাক দিয়ে গেটের কাছে নিয়ে আসব। কথা বলার মধ্যেই তুই কাজটা শেষ করবি। খবরদার মিস হয় না যেন। ঠিক আছে, মিস হবে না। শালায় হয়তো গেট খুলতে চাইবে না, তাই রড পুড়ে গরম করে নিয়ে এসেছি। 2 সেকেন্ডের মধ্যে এটা শরীরের এপাশ থেকে ওপাশ বের করে দেব। দুজন এগিয়ে গেল সরকার বাড়ির সামনে। দ্বিতীয় লোকটা বাইক থেকে নেমে গেল। তার হাতে সেই সুচালো রড। রডের প্রান্ত খুবই গরম। যে প্রান্ত হাত দিয়ে ধরেছে সেখানে মোটা কাপড় পেঁচিয়ে নিতে হয়েছে। অস্ত্র বা ছোট কিছু হলে কাজটা করা যেত না, কিন্তু রড দেখে রফিকের সন্দেহ হবে না, এটাই স্বাভাবিক। মোটা লোকটা বাইকে বসেই রফিককে ডাক দিয়ে বলল, রফিক ভাই এদিকে আসেন তো। রফিক গেট না খুলে গেটের একদম কাছে দাঁড়িয়ে বলল, কারা আপনারা? রড হাতে দ্বিতীয় লোকটা বলল, তোর জম আমরা, নেমক হারাম। তুই যার নুন খেলি আজ তারই বিরুদ্ধে পুলিশের কাছে সাক্ষী দিলি? রফিক কিছু বলার আগেই দ্বিতীয় লোকটা তার হাতের রডটা গেটের গ্রিলের ফাঁক দিয়ে রফিকের পেটের খানিকটা উপর দিয়ে ঢুকিয়ে দিল। গরম ও ওয়ার্কশপ থেকে এক প্রান্ত সুচালো করে আনার কারণে সেকেন্ডের মধ্যে কাজ হয়ে গেল। শালা, এবার কবরে গিয়ে সাক্ষী দিস। ভাগ্য ভালো যে যা যা দেখেছে সবকিছু বলেনি। যদি বাসার ভেতরে যা দেখেছে তাও বলে দিত তাহলে তো সব শেষ হয়ে যেত। রফিকের মর্মান্তিক চিৎকার আশেপাশের মানুষের কানে পৌঁছে গেল। 2 অজ্ঞাত হামলাকারী বাইক নিয়ে মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। মানিকগঞ্জের গ্রামের বাড়িতে আফরিনের লাশ নিয়ে আসতে প্রায় সন্ধে হয়ে যায়। মাগরিবের খানিকটা আগে তার জানাজা অনুষ্ঠিত হয়। আফরিনের মেজমামা নিজেই এক মসজিদের ইমাম। জানাজা তিনিই পড়াবেন। শেষ মুহূর্তে লাশের সামনে রেখে যখন আফরিনের মামা বললেন, আমার বোনের মেয়ের প্রতি কারো কোনো দাবি থাকলে সেগুলো মাফ করে দিবেন। যদি কোনো দেনা পাওনা থাকে তাহলে আমাদের সঙ্গে তারা যোগাযোগ করবেন। সবাই আমার বোনের মেয়ের জন্য দোয়া করবেন। সেই মুহূর্তে 11 থেকে 13 বছরের একটা ছেলে মামার কাছে এসে ছোট্ট একটা কাগজ দিল। আফরিনের মামা সেই কাগজ খুলে দেখেন সেখানে লেখা আছে, এই মেয়েটা একটা বিশ্বাসঘাতক। আল্লাহ যেন ওকে কোনোদিনই ক্ষমা না করে। তার মৃত্যুর কারণ ছিল বিশ্বাসঘাতকতা করা। আফরিনের লাশ দফন হয়ে গেল। সেই ছোট্ট ছেলেটার দেওয়া কাগজটির কথা পরিবারের কিছু ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। রাত 10টার দিকে মিতু সাজুর কাছে কল দিয়ে কাগজের কথা বলে। আফরিনের উপর প্রতিশোধ নিতে গিয়ে কেউ হয়তো তাকে খুন করেছে। সিদ্দিক সরকারকে থানা থেকে আর বের হতে দেননি। উপরমহল থেকে আদেশ দেওয়ার জন্য তাকে থানাতেই আটকে রাখা হয়। সাজু যখন রফিককে বলা কথাগুলো সিদ্দিক সরকারের কাছে বলেছে, তারপর থেকে সিদ্দিক সরকার সাজু ও ওসি সাহেবের সামনেই ছিল। এর মধ্যে সে শুধু তার ছেলে সজলের সঙ্গে কথা বলেছে। তাও যতটুকু কথা হয়েছে ততটুকুর মধ্যে রফিকের বিষয়ে কোনো কথা হয়নি। মাগরিবের কিছুক্ষণ আগে সাজু যখন থানা থেকে বের হয়ে আসে তখন সিদ্দিক সরকার হাজতে।
তার মোবাইল, মানিব্যাগ যাবতীয় সবকিছু পুলিশ জমা নিয়ে রেখেছে। সুতরাং বাহিরের কেউ রফিক যে সাজুর কাছে সরকার সাহেবের কথা বলেছে সেটা জানল কিভাবে? রফিক এখনো বেঁচে আছে, তবে ডাক্তার সাহেব বলেছেন অবস্থা খুবই খারাপ। সচরাচর এরকম আহত হলে বেঁচে থাকার কোনো সম্ভাবনা আর থাকে না। রড পুড়ে গরম করা ছিল, তাই আঘাত মারাত্মক রূপ ধারণ করে। ডিবি অফিসার হাসান আলী নিজেও এসেছেন হাসপাতালে। সে এসেছে সাজুর রাগারাগির জন্য। সাজু তাকে বলল, ভাই, রফিকের কাছ থেকে অনেক কিছু জানতে হবে, ওর সঙ্গে কথা বলতে হবে। ডাক্তারকে একটু বলেন না যদি কথা বলার ব্যবস্থা করতে পারে। সেটা তো সম্ভব না সাজু, রফিকের অবস্থা খুব খারাপ। এমত অবস্থায় সে কিভাবে কথার জবাব দেবে বলো তো? ভাই, ড্রাইভারের কথা অনুযায়ী আক্রমণকারী দুইজনেই যাবার সময় বারবার নেমুক হারাম বলে গালি দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা ওদের একটা পরিকল্পনা। কিরকম? দেখুন, প্রথমত আমরা সিদ্দিক সরকারকে বাইকে কারোর সঙ্গে যোগাযোগ করতে দিইনি, আর দ্বিতীয়ত সিদ্দিক সরকারের লোক যদি আক্রমণ করে থাকে তাহলে কোনোদিনই তার নাম বলে যাবে না। হ্যাঁ, সেটা ঠিক, কেউ নিজের পরিচয় এভাবে দিতে বলবে না। এটা পরিকল্পনা ছিল, তাই হামলাকারীরা ইচ্ছে করে ওসব বলে গেছে। আমরা যেন পুরোপুরি বাড়িওয়ালাকে সন্দেহ করি। মূলত এখানে এমন কেউ রফিককে মারার চেষ্টা করেছে যারা সিদ্দিক সরকারকে ফাঁসাতে চায়। তুমি কি রফিককে সন্দেহ করছো? হ্যাঁ ভাই, তাকে দিয়ে কাজটা করানো হয়েছে বলে আমার ধারণা। এখন রফিককে সরিয়ে দিয়ে তারা এক ঢিলে দুই পাখি শিকার করবে। প্রথমত রফিক সাক্ষী হিসেবে থাকবে না, দ্বিতীয়ত সিদ্দিক সরকারকে ফাঁসানো যাবে। কিন্তু রফিক, আমি তখন আপনাকে বারবার বলেছিলাম যে স্যারের কাছে সিদ্দিক সরকারের বিরুদ্ধে রফিকের বলা কথাগুলো বলতে হবে না। আপনার জন্য স্যারকে বলে সবকিছু এলোমেলো হয়ে গেল। তোমার কি ধারণা যে ওগুলো স্যারের কাছে বলার কারণে রফিককে আক্রমণ করা হয়েছে? কিছুটা তাই। এই জন্যে আমি চাকরি করতে চাই না। কিছু হলেই ওপর থেকে হুকুম আসে, তাদের হুকুম মানতে গিয়ে কাজের 12টা বেজে যায়। এই মামলা শেষ হলেই আমি চাকরি ছেড়ে দেব। নিজের মতো করে পারলে করব, না হলে নাই। মাথা গরম না করে আগে ওই হামলাকারীদের খুঁজে বের করতে হবে। তাদের ধরতে পারলে আমরা আসল অপরাধীর কাছে পৌঁছে যাব। সাজু হাসপাতালেই অপেক্ষা করতে লাগলো। হাসান আলী তাকে বাসায় নিয়ে যেতে চাইল, কিন্তু সাজি রাজি হলো না। বাধ্য হয়ে হাসান নিজেও থেকে গেল। সাজুর একটাই কথা, সে রফিকের সঙ্গে কথা বলতে চায়। রাত 12টার দিকে রফিক আবোল তাবোল বলা শুরু করে। মনে হচ্ছিল দুনিয়ার কোনো খেয়াল তার মগজে নেই, তবে মাঝে মাঝে ডাক্তারের কিছু কথার জবাব সে সুন্দর করে দিচ্ছে। হঠাৎ করে সে সাজুর কথা জিজ্ঞেস করল। সাজুর সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে গেল, কিন্তু ডাক্তার রাজি হচ্ছিল না। রফিকের কথা বাহিরে জানানো হলে ডাক্তারের নিষেধ অমান্য করে সাজু জোর করে রফিকের কাছে গেল। সাজু বলল, রফিক ভাই, আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে, একটু মনোযোগ দেন। রফিক 2 মিনিটের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তারপর কণ্ঠে পরিবর্তন এনে বলল, স্যার, আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। বেশি লোভ করতে গিয়ে আজ মরণের দরজার কাছে চলে এসেছি, আমাকে মাফ করে দিবেন। রফিক ভাই, বিকেলে আপনি সিদ্দিক সরকারের কথা আমাকে বলার আগে বা পরে অন্য কাউকে হয়তো বলেছেন। আপনার আর সিদ্দিক সাহেবের সেই কথা আপনি আমি ছাড়া আর কেউ জানে? তিনি কে? স্যার, আমি চিনি না তাকে। তার কাছ থেকে শুধু টাকা নিতাম আর তার কথা শুনতাম। তার সঙ্গে আপনার যোগাযোগ হতো কিভাবে? সবসময় মোবাইলে কথা হতো। 2 বার শুধু দেখা হয়েছে আমাদের। আফরিনকে আপনি হত্যা করেছেন, তাই না? হ্যাঁ স্যার, টাকার লোভে করেছি। ছোটবেলা থেকে কষ্ট করতে করতে বড় হয়েছি। একটা মেয়ে খুন করতে পারলে ওরা বলেছিল আমাকে বিদেশে পাঠিয়ে দেবে। টাকার কষ্ট চলে যাবে, আবার পুলিশও খুঁজে পাবে না। কিন্তু আমার জীবন শেষ করে দিল স্যার। কতদিন আগে থেকে তাদের সঙ্গে যোগাযোগ হতো বলেন তো? 2 মাস আগে থেকে। ওদের সঙ্গে কথা বলতেন কার মোবাইল থেকে? আপনার মোবাইল দিয়ে নাকি আলাদা কোনো মোবাইল তারা দিয়েছে? আমি যে ঘরে থাকি সেই ঘরে আমার খাটের নিচে একটা বাক্সের মধ্যে মোবাইল আছে। সেই মোবাইল দিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। সেদিন কি হয়েছিল বলেন তো? আফরিন আপা বাসায় আসার সময় আমি তাদের কল দিয়ে জানিয়ে দিলাম। তারা আমাকে বললেন সুযোগ পেলে যেন আপাকে মেরে ফেলি। আমি সারাক্ষণ সুযোগ খুঁজতে থাকি। এক ফাঁকে সুযোগ করে বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতেই আপা দরজা খুলে দেয়। অজ্ঞান করার স্প্রে ছিল আমার কাছে। আমি তাকে বললাম যে দক্ষিণ পাশের রুমের জানালার কাছে একটা পাইপ আছে, সেটা চেক করব। আপা আমাকে সেই রুমে নিয়ে গেল। আমি রুমের মধ্যে গিয়ে আপার মুখে স্প্রে করে দিলাম।
যখন তিনি অজ্ঞান হয়ে গেল তখন তার ওড়না দিয়ে তাকে বিছানায় ফেলে ফাঁস দিলাম। রফিক হাঁপাচ্ছে, তার প্রচুর কষ্ট হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এখনো আসল অপরাধীর পরিচয় নিশ্চিত হয়নি। একটু সামলে নিয়ে রফিক বলল, আমি আমার পাপের শাস্তি দুনিয়া থেকে হাতে হাতে নিয়ে যাচ্ছি স্যার। তবে বিশ্বাস করেন, আমি ওই লোককে চিনি না, টাকার জন্য কাজ করেছি স্যার, আমাকে মাফ করে দিয়েন। সাজু কিছু না বলে চুপচাপ বসে রইল, কারণ রফিকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মিনিট খানিক পরে নিজেকে সামলে নিয়ে রফিক বলল, বিকেলে আমাদের বাড়ির মালিক যখন আমায় ডেকে নিয়ে তার কথা বলতে নিষেধ করেছে তখন আমার মাথায় বুদ্ধি আসে। এমনিতেই তো আপনারা তাকে সন্দেহ করেছিলেন, তাই তার বিরুদ্ধে ওই কথা বলে আরো শক্ত সন্দেহ দৃষ্টি করি। তারপর আমি ওই লোককে কল দিয়ে বলি যে আপনার কাছে এসব বলেছি। হাসান আলী পাশ থেকে বলল, তারপর তারাই তোমাকে খুন করতে লোক পাঠিয়েছে, আর যাদের পাঠিয়েছে তাদের শিখিয়ে দিয়েছে যেন বাড়িওয়ালার কথা বলা হয়। রফিক বলল, আমি জানতাম তারা আসবে। সাজু অবাক হয়ে বলল, মানে? আমাকে বলা হয়েছিল আমার উপর থেকে পুরোপুরি সন্দেহ দূর করতে হবে, আর সেজন্য দুজন লোক এসে আমাকে ছুরি দিয়ে আঘাত করবে। আমি সামান্য আহত হয়ে গেলে সম্পূর্ণ দোষ বাড়িওয়ালার উপর পড়বে। আপনি কি ইচ্ছে করেই ড্রাইভার নিয়ে অপেক্ষা করছিলেন, যেন তাদের বলা কথা শুনে ড্রাইভার সাক্ষী দিতে পারে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরা আমাকে জানে মেরে ফেলবে আমি ভাবিনি। রফিক আরও অস্থির হয়ে গেল। ডাক্তার এসে তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। সাজু ও হাসান আলী বারান্দায় এসে দাঁড়িয়ে রইল, দুজনেই চিন্তিত। কে হতে পারে সেই ব্যক্তি? হাসান আলী বলল, তাহলে আফরিনের লাশ দফনের সময় ওই অজ্ঞাত ব্যক্তি বিশ্বাসঘাতকতা করার কাগজটা লিখে পাঠিয়েছে। হ্যাঁ ভাই, এখন আমাদের খুঁজে বের করতে হবে আফরিন কার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করেছে। ওই নাম্বারটা আরেকবার কল দাও, যে নাম্বারে আফরিন কথা বলে বিকেলে বিএফসিতে দেখা করতে চাইল। যে মেয়ে মেসেজ দিয়ে সবকিছু ঠিকঠাক করতে বলল, আমার মনে হয় সেই মেয়ে সবকিছু জানে। অন্তত ঝামেলার কথা জানবে নিশ্চয়ই, কারণ সে যে মেসেজ দিয়েছে সেখানে এরকম কিছু ইঙ্গিত পাওয়া গেছে। একটা অনুরোধ করি হাসান ভাই। হ্যাঁ করো। এসব কথা স্যারকে আপাতত বলবেন না, স্যার তখন দেখবেন আরেক হুকুম জারি করবে। রাফিক যে খুনের কথা স্বীকার করেছে আর আমরা যে অজ্ঞাত তাদের অনুসন্ধান শুরু করব সে কথা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। কিন্তু স্যার তো বারবার কল দিচ্ছে। আপনাকে অনুরোধ করছি প্লিজ ভাই, নাহলে আমি এখান থেকেই বাসায় চলে যাব। ঠিক আছে, বলবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রফিক মারা গেল ভোরবেলা ফজরের আজানের একটু পরে। সাজু হাসপাতালেই ছিল। ডাক্তার এসে রফিকের মৃত্যুর কথা নিশ্চিত করেন, লাশের পোস্টমর্টম করতে হবে। রাতে অনেকবার সেই নাম্বারে কল দিয়েও কোনো লাভ হলো না, নাম্বার বন্ধ ছিল। সকালবেলা হাসপাতাল থেকে বের হয়ে সাজু আবার সেই নাম্বারে কল দিলেন। দুবার রিং বাজতেই কল রিসিভ করলো একটা মেয়ে। সাজু নিজের পরিচয় দিয়ে বলল, গতকাল থেকে কল দিচ্ছি আপনাকে। আমি পরশু রাত থেকে অসুস্থ, তাই মোবাইল থেকে দূরে ছিলাম। বারবার অনেক কল দিচ্ছেন, তাই মা মোবাইল বন্ধ করে রেখেছিল। আপনার নাম কি? শারমিন চৌধুরী। আফরিন নামে কাউকে চেনেন আপনি? জি, আমার বান্ধবী। সে খুন হয়েছে সেটা তো নিশ্চয়ই জানেন। হ্যাঁ জানি, আর এরকম কিছু হতে পারে সেটাও আমি জানতাম। এমনকি আফরিন নিজেও কিছু একটা বুঝতে পেরেছে, কিন্তু পাত্তা দিত না। সেদিন আমাদের দেখা করার কথা ছিল, কিন্তু আমার হঠাৎ করে হার্টের ব্যথাটা বাড়তে থাকে। এরপর আবার জ্বর এসেছে, তাই পুলিশের কাছে গিয়ে যোগাযোগ করতে পারিনি। আমরা কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? যদি আপনার ঠিকানাটা বলতেন। 3 নম্বর সেক্টরে 6 নম্বর রোডে চলে আসুন। আদনানকে রাতেই বাসায় পাঠিয়ে দিয়েছে সাজু। হাসপাতালের সামনে থেকে নাস্তা করে বাইক নিয়ে তারা শারমিনের বাসায় রওনা দিল। সাজু ভাই ও হাসান আলী দুজনেই শারমিনের সামনে মুখোমুখি বসে আছে। শারমিন যে সত্যি সত্যি অসুস্থ সেটা তার চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে। সাজু বলল, বলেন তো আফরিনের সঙ্গে কার সমস্যা ছিল? সাথীর সঙ্গে ও একটা অপরাধ করেছিল। সাথীকে? আমাদের একটা বান্ধবী ছিল। এখন নেই? না নেই, 2 বছর আগে সে আত্মহত্যা করে মারা গেছে। সাথী কি তাহলে আফরিনের কারণে আত্মহত্যা করেছে, মানে এরকম কিছু? সাথী যথেষ্ট সুন্দরী ছিল, তবে খুব লাজুক ও ভীতু টাইপের, পড়াশোনায় অনেক মেধাবী। আচ্ছা, তারপর? আমাদের একটা বন্ধু শাকিল সাথীকে অনেক পছন্দ করত। শাকিল ছিল বড়লোকের সন্তান, কিন্তু সাথী তাকে অবহেলা করত। কিন্তু শাকিল তবুও তার পিছন পিছনে ঘুরত। তখন কি আপনারা একসঙ্গে পড়াশুনো করেন সবাই? হ্যাঁ। ঠিক আছে, তারপর বলেন। একদিন পরে সাথীর জন্মদিন ছিল। শাকিল তখন আফরিনকে বলে যে সাথীর জন্মদিনে সে স্পেশাল একটা সারপ্রাইজ দেবে, এই জন্য আফরিনের সাহায্য চায় শাকিল।
সেটা কেমন সারপ্রাইজ? মিরপুরে শাকিলদের একটা বাসা আছে, সেখানে সে জন্মদিনের আয়োজন করবে। আফরিন যেন সাথীকে নিয়ে সেখানে যায়। শাকিল বলেছিল যে সাথীর জন্মদিনে যদি ভালো কিছু করতে পারে তাহলে হয়তো রাজি হতে পারে। তাই আফরিন রাজি হয়ে গেল। পরদিন সাথীকে নিয়ে মিরপুরে চলে যায় আফরিন। আফরিনকে সাথী অনেক বিশ্বাস করত, তাই যেতে রাজি হয়ে যায়। আপনি জাননি? না, আমাকে বলেনি কিছু ওরা। আর আমি তখন মা বাবার সঙ্গে কক্সবাজার ছিলাম। তারপর কি হলো? শাকিল মনে মনে এতটা খারাপ পরিকল্পনা করে রেখেছে, আফরিন যদি জানতো তাহলে আফরিন কোনোদিনই সেখানে যেত না। আফরিন ও সাথী সেই বাসায় যাওয়ার পরে শাকিল যখন সামনে আসে তখন সাথী অবাক হয়ে যায়। আফরিন তাকে অভয় দিয়ে শান্ত থাকতে বলে। এরপর নাস্তার ব্যবস্থা করে শাকিল। শুরুতেই সে এতটা ভালো ব্যবহার করে যা দেখে আফরিন ভেবেছিল সত্যি সত্যি শাকিল সবকিছু সাথীকে খুশি করার জন্য করছে। জন্মদিনের সকল আয়োজন ছিল বেশ চমৎকার, কিন্তু কোনো খাবারের মধ্যে যে অচেতন করার ওষুধ ছিল দুজনের কেউই জানে না। আফরিন বলেছিল সে যখন চোখ মেলে তাকায় তখন সে সোফায় শুয়ে আছে। এরপর পাশের রুমে গিয়ে সাথীকে বিছানায় বিবস্ত্র অবস্থায় চাদর দিয়ে জড়ানো দেখতে পায়। আফরিন চাদর সরিয়ে সাথীর সঙ্গে কি কি হতে পারে সব বুঝে যায়। সে মোবাইল বের করে শাকিলের কাছে কল করে। শাকিল বলে যে সে নাকি ফ্ল্যাটে নেই। আফরিন যেন সাথীকে নিয়ে বাসায় চলে যায়। আর এসব কথা কাউকে জানালে সাথীর অচেতন অবস্থায় উলঙ্গ ছবি অনলাইনে ছড়িয়ে দেবে। ঘটনার পরে সাথী মাত্র একদিন ঢাকায় ছিল, তারপর সে চলে যায় গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যাবার 4 দিন পরে আমরা জানতে পারি যে সাথী আত্মহত্যা করেছে। সাথীর এক কাজিন এসে ঢাকা থেকে ওর যাবতীয় জিনিসপত্র নিয়ে চলে গেল। আফরিন মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল। সাথীর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে সবসময়, কিন্তু আফসোস করে তো লাভ নেই। পৃথিবী থেকে একবার যে চলে যায় সে তো আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসে না। সেই জন্যই মানুষের সঙ্গে মান অভিমান হলে বিদায় নেবার আগেই সবকিছু ঠিকঠাক করা উচিত। কে পৃথিবীকে বিদায় বলে সবকিছু স্মৃতি করে চলে যাবে কে জানে। সাজু বলল, 2 বছর আগের ঘটনা নিয়ে নতুন করে কবে থেকে ঝামেলা হয়েছে? আর আপনার বন্ধু সেই শাকিল কোথায়? শাকিল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে 3 মাস আগে। তবে আমার আর আফরিনের ধারণা যে শাকিলকেও পরিকল্পনা করে খুন করা হয়েছে, শুধু নাম দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট। সাথীর গ্রামের বাড়ি কোথায়? কুষ্টিয়ার মিরপুরে। ওর পরিবারে কে কে আছে? আমি জানি না। মাস 3 আগে একদিন আফরিনের কাছে একটা কল আসে। কলকারী জানান যে সাথী নাকি তার বাড়িতে একটা ডায়েরিতে সেদিনের সেই ঘটনা লিখে গেছে, আর সেখানেই বিশ্বাসঘাতক হিসেবে আফরিনের নাম লিখে গেছে সাথী। আফরিন বারবার বোঝাতে চেষ্টা করে যে সে কিচ্ছু ইচ্ছে করে করেনি, কারণ সে জানতো না এরকম একটা ঘটনা হবে। কিন্তু সেই অজ্ঞাত ব্যক্তি সেসব বিশ্বাস করে না। সপ্তাহে 2-3 বার কল দিয়ে শুধু মৃত্যুর কথা স্মরণ করে দিত। আফরিন বিরক্ত হতো। তারপর পুরাতন নাম্বার পরিবর্তন করে, কিন্তু নতুন সিমে আবার কল আসে। সাথীর ফেসবুক আইডি ছিল, আর সেটা কি এখনো আছে? হ্যাঁ আছে। একটু মোবাইল বের করে ফেসবুক লগ ইন করুন তো। আর সাথী কি তার নিজের ছবি ফেসবুকে পোস্ট করত? হ্যাঁ পোস্ট করত। ঠিক আছে, বের করুন। ওসি সাহেবকে সঙ্গে নিয়ে সাজু ও ডিবি হাসান আলী সরকার বাড়িতে প্রবেশ করল। তাজুল সাহেবের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে শাহানা আক্তার গতকাল রাতে সিলেট থেকে এসেছে। আজকে তার অফিসে যেতে হবে না, কারণ সে কদিন ধরে সিলেটের অফিসিয়াল কাজ করেছে। যে কজন সিলেট থেকে এসেছে সবার আজকে ছুটি। দারোয়ানের রুম থেকে তার সেই লুকিয়ে রাখা মোবাইল হাতে নিয়ে সাজু বসে আছে। ওসি সাহেব বসে আছে তাদের পাশেই। তাদের সামনে অস্বস্তি নিয়ে বসে আছে শাহানা আক্তার। আফরিনের হত্যাকাণ্ডের সময় সে ঢাকায় ছিল না, তবুও কেন পুলিশ তার সঙ্গে কথা বলতে এসেছে? ওসি সাহেব বললেন, কেমন আছেন? জি ভালো, শাহানার শুকনো উত্তর। আর 2 দিন পরে তো আপনার ছোট বোন সাথীর জন্মদিন। তা মৃত বোনের জন্মদিনে কোনো আয়োজন করবেন না? আমার বোনের কথা আপনি জানেন কিভাবে? আমরা আরো অনেক কিছু জানি। আপনার বোনের মৃত্যুর জন্য দায়ী 2 জনকেই তো পৃথিবী থেকে সরিয়ে দিলেন। এবার নিশ্চয়ই মনে তৃপ্তি পেয়েছেন। শাহানা বিব্রত হয়ে গেল। কি জবাব দেবে সেগুলো খুঁজে পাচ্ছে না। ওসি সাহেব মুখে গম্ভীরতা বজায় রেখে বললেন, অনেক প্ল্যান করেছিলেন কিন্তু। চমৎকার। কিসের প্ল্যান? সাজু বলল, বোনের মৃত্যুর 2 বছর পর লেখা ডায়েরি পড়ে বোনের মৃত্যুর জন্য দায়ী মানুষকে খুন করার পরিকল্পনা। আশ্চর্য, আমি কেন খুন করব? আপনি তো করেননি, করিয়েছেন।
আফরিনের সেই বান্ধবীর কাছে সাথীর ফেসবুক আইডিতে সাথী ও তার বোন শাহানার কিছু ছবি পাওয়া যায়। যেহেতু সাজু শাহানাকে আগে দেখেনি তাই নিশ্চিত হতে পারেনি, কিন্তু প্রতিটি ছবিতে শাহানা আক্তার নামের একটা আইডি ট্যাগ করা হয়েছে। তামান্না ও দারোয়ান বলেছিল সিলেটে যিনি গিয়েছে তার নাম শাহানা। আরও নিশ্চিত হবার জন্য মিতুর কাছে কল দিয়ে শাহানার একটা ছবি পাঠানো হয়। মিতু তখন নিশ্চিত করে এটাই তাদের পাশের ফ্ল্যাটে থাকা শাহানা আক্তার। তারপরেই সবাই মিলে চলে এসেছে সরকার বাড়িতে। বুদ্ধিমতী শাহানা ভেবেছিল রফিক মারা গেছে, সুতরাং সে বিপদমুক্ত হয়ে গেছে। পুলিশের আগমন দেখে অবাক হলেও সে বুঝতে পারেনি এরা সবকিছু জেনে গেছে। সাজু বলল, রফিক গতকাল রাতে সবকিছু বলে গেছে আমাকে। আপনি যতবারই না না বলেন তাতে কিছু পরিবর্তন হবে না, শুধু সময় পরিবর্তন হবে, কারণ সময় বসে থাকে না। ওসি সাহেব বললেন, আমি জানি আপনার বোন এভাবে মারা গেছে বলে আপনার মনের অবস্থা ভালো ছিল না, কিন্তু তাই বলে এভাবে নিজের হাতে প্রতিশোধ কেন নিতে হবে? আপনার বোনের সেই ডায়েরি পুলিশের কাছে দিতেন, তারা না হয় সেগুলো দেখিয়ে অপরাধীর শাস্তি ব্যবস্থা করত। শাহানা রেগে যায়, কিসের পুলিশ? আমার ভালো করে জানা আছে এদেশে কিভাবে বিচার সম্পন্ন হয়। আইনের আশ্রয় নিতে গিয়ে নিজেকে হাসির পাত্রী বানাতে চাইনি। ওসি সাহেব বললেন, আপনার বাকি সহযোগীরা সবাই কোথায়? তাদের ঠিকানা দিন অথবা তাদের আত্মসমর্পণ করতে বলুন। আমি তাদের চিনি না। কেন? তাদের সঙ্গে সবকিছু নিয়ে আলোচনা কে করত? আছে একজন, তিনি আমার কাজ ভালোভাবে করে দিয়েছেন, তাই আমি তার নাম বলতে পারবো না। ওসি সাহেব বললেন, আদালত থেকে রিমান্ড মঞ্জুর করলে তখন ঠিকই বলবেন। শাহানা চুপ করে রইল। নিজের জীবনটা শেষ হয়ে গেল এখানেই। ভবিষ্যতে কি হবে তার আর কোনো নিশ্চয়তা নেই। সাজু বলল, আফরিনকে মারার জন্য আপনি এই বাসায় 3 মাস আগে ভাড়ায় উঠেছেন, তাই না? তারপর গরিব দারোয়ানের দারিদ্রতার সুযোগ নিয়ে তাকে লোভ দিয়েছেন। শাহানার চোখ দিয়ে পানি পড়ছে। ওসি সাহেব আরও কিছু প্রশ্ন করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। শাহানা কোনো প্রশ্নের উত্তর দেয়নি। অবশেষে শাহানাকে নিয়ে ওসি সাহেব থানায় চলে গেল। সাজু ও হাসান আলী বাইক নিয়ে চলে এলেন মিরপুরে হাসান সাহেবের বাসায়। গোসল করে খেয়ে সাজু লম্বায় ঘুম দিল। ঘুম যখন ভাঙল তখন মাগরিব হয়ে গেছে। ঘুমের আগে মোবাইল সাইলেন্ট করেছিল। একটা নাম্বার থেকে 37টা মিস কল এসেছে। একই নাম্বার দিয়ে একটা মেসেজ দিয়েছে সেই ব্যক্তি, আপনার হিসেবের খাতাটা তোলা রইল, সময় হলে সুদ সমেত ফিরিয়ে দেব, খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আমার দেখা হবে। তামান্না, তারিন, ইফরা। সাজু সঙ্গে সঙ্গে 2-3 জনের কাছে ডিটিআই সম্পর্কে জিজ্ঞেস করে। তারা জানায় তামান্না, তারিন, ইফরা সাম্প্রতিক কালের একটা লেডি কন্ট্রাক্ট কিলার। তার বিষয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও সে এখনো পুলিশের কাছে ধরা পড়েনি।